জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর কোনো দল বা ব্যক্তির নয়, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। ক্ষতিগ্রস্ত সবার পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। ঢাকা আলিয়ায় ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল সহ বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনা, আহত বেশ কয়েকজন। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার, দেশে ফিরলে গ্রেপ্তার। দিল্লির অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা না থাকার দাবি ভারত সরকারের। ফ্যাসিবাদকে ফেরানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক এনসিপির। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা দেখছে জামায়াত। সরকার সঠিক পথে না এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি। এবং গ্যাস সংকটে ধুঁকছে কলকারখানা, উৎপাদন কমে রপ্তানিতে ধস। ধকল পরিবহন খাতেও। পাম্পে গাড়ির সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, দ্রুত সমাধানের তাগিদ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রক্তস্নাত জুলাই নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রী বলেন, কারখানা ও বাসাবাড়ির গ্যাস সংকট সমাধানে নিরন্তর চেষ্টা করছে সরকার। অক্টোবরের মধ্যে মালয়েশিয়া থেকে গ্যাস আসবে। আমদানির চেষ্টা চলছে মিয়ানমার থেকেও। গ্যাস পেলে বিদ্যুৎ সংকটও সমাধান হবে বলে জানান প্রধানমন্ত্রী। আহমদ সালেহিনের রিপোর্ট। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের লড়াই, রাজপথের আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে ২৪শে জুলাই। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। সেই জুলাই স্মরণে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে সরকার প্রধান বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের একার নয়, এর সাফল্য পুরোটাই জনগণের। জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার $16 বিলিয়ন লুটপাট করে পাচার করায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন ধ্বংসের মুখে। গ্যাস, বিদ্যুৎ নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে সরকার নিরন্তরভাবে কাজ করছে বলেও জানান তিনি। এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন। এগুলা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। জনগণকে স্বস্তি দিতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও বিনিয়োগ সহ নানা বিষয়ে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার পাশেই সরকার থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব এখন জনগণের বলেও জানান সরকার প্রধান। জনগণ যায়
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সন্তানের শিক্ষার ব্যবস্থা ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা স্বচ্ছ ও নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাংক হিসাব খোলা সহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে দেওয়া হবে কৃষক কার্ড। এদিকে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে নাগরিকদের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত মহাসাগরীয় মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল স্টেফেন টি কোহলার। নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরই নানা পদক্ষেপ নেয় বর্তমান সরকার। এর আওতায় কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড বিতরণ শুরু হয় বছরের শুরুর দিকেই। কৃষকের অধিকার নিশ্চিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছভাবে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন সরকার প্রধান তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়নে জোর দেন তিনি। চলতি অর্থ বছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরের মধ্যে 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন সরকার প্রধান তারেক রহমান। এ সময় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টেফেন টি কোহলার। এ সময় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসেও তৈরি হয় উত্তেজনা। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ছাত্রদলের গুন্ডা পান্ডারা পুরো অডিটোরিয়াম খালি করে ভিসির নির্দেশে এবং প্রক্টরের নির্দেশে আমাদের উপর হামলা করে। ফেরদাউস শেখ যে জুলাই বিপ্লবে এখানে গুলিবিদ্ধ হয়েছিল, তার গুলির জায়গায় এমন গুরুতর আঘাত করে সে অজ্ঞান হয়ে যায়। পরে এই ঘটনার প্রতিবাদে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমাদের ছাত্রদলের ভাইদের উপরে কোনো উস্কানিমূলক কথাবার্তা ছাড়াই তারা আক্রমণ করেছে। শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস না চলে, শিক্ষাঙ্গনে কোনো পশ্চিম শক্তির প্রয়োগ না ঘটে, সেটার বার্তা দেওয়ার জন্যই আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। ছাত্রদল, ছাত্র শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘিরে থমথমে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, গতকাল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী জুলাই দিবসকে কেন্দ্র করে শিবির আয়োজিত প্রামাণ্যচিত্র অনুষ্ঠিত হয়। সেখানে একটি যুদ্ধাপরাধীদের ছবি আর কি সেই ফেস্টুন রাখা হয়। সেই ফেস্টুনে মূলত কথা বলার জন্য রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দল রয়েছে তারা কথা বলার জন্য মূলত তাদের কাছে যায় এবং সেখানেই মূলত প্রথমে বাকবিতণ্ডা ঘটে। এরপরে সেটি আসলে সংঘর্ষের রূপ নেয়। গতকাল থেকে আমরা আজ অবধি এখন পর্যন্ত দেখছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেক্ষেত্রে ছাত্রদল এবং ছাত্র শিবির আয়োজিত কিন্তু পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ছাত্রদল কর্মসূচির ডাক দিয়েছিল 4:30 এবং ছাত্র শিবির তারা কিন্তু 5:30 যে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, সেটার ডাক দিয়েছিল। সেক্ষেত্রেই আমি বলে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছে তারা আসলে উত্তপ্ত পরিস্থিতি যাতে বিরাজ না হয় সেক্ষেত্রে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 144 ধারা জারির জন্য কিন্তু তাজহাট থানায় একটি চিঠি দিয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আসলে 144 ধারা জারির জন্য আসলে কোনো অবস্থা তৈরি হয়নি যে আসলে সেখানে 144 ধারা জারি করা হবে। সেক্ষেত্রে কিন্তু সেটা নাকচ করে দেওয়া হয়। এরপরে আমরা দেখেছি যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সঙ্গে আসলে যুবদল, জেলার যারা কর্মীরা রয়েছেন তারা যোগ দিয়েছেন, তারা বিক্ষোভ সমাবেশ করছেন, দফায় দফায় মিছিল করছেন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু যেই কলেজ রয়েছে
আছে সেই কলেজের সামনে কিন্তু লালবাগে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং সেখান থেকে কিন্তু শাপলা চত্বরে গিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচিটি শেষ হয়। এখন কিন্তু রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র দলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করছেন এবং সেটাকে কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করছেন। সবকিছু মিলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। দেশে ফিরলেই শেখ হাসিনাকে ফাঁসির আসামি হিসেবে গ্রেপ্তার করার পর ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও জানান, আদালতের নির্দেশ লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ জানিয়েও সমাধান না পেলে সামাজিক মাধ্যমে লিখতে সমস্যা নেই। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে দিল্লিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে ব্যবস্থা নেবে সরকার। দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা গ্রেফতার হবেন জানিয়ে তিনি বলেন, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। এ সময় গ্যাস সংকট ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শিগগিরই শেষ হলে গ্যাসের সংকট কেটে যাবে। গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোরড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না। তথ্য উপদেষ্টা আরও বলেন, বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানিয়ে যদি সমাধান না হয় তবে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরতে সমস্যা নেই। যার যার অভিযোগ আছে আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করবো, আমরা কথা বলবো। সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি অগ্নি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে আসে। এর ফলে 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। অভিযোগে উল্লেখিত তারিখে আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। भारत सरकार का इस आयोजन से कोई लेना देना नहीं है और साथ ही साथ वहाँ पर इस मंच से उठाए गए विषय या उस मंच से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं, न और साथ ही साथ हमारा कोई उससे कोई रिश्ता नहीं है। फॉर्मल इन्विटेशन टू बांग्लादेश प्राइम मिनिस्टर टू विजिट इंडिया was extended when he assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session of the 18th BRICS summit, which will be held in New Delhi. যতই ষড়যন্ত্র হোক, দেশের রাজনীতিতে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর আফতাবনগরে জাতীয় ছাত্র শক্তির আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি কোনো বড় আন্দোলনে এককভাবে নেতৃত্ব দিতে পারেনি, সে কারণে তারা দলীয়ভাবে জুলাই উদযাপন করার অধিকারও রাখে না, এ মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্ট সরকার ভাবতেও পারে নাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে নেমে আসবে। শিক্ষার্থীদের ঐক্যের ফলেই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছিল। এই গত 1 দশকের এই সকল আন্দোলনের সমষ্টি হচ্ছে 24 জুলাই অভ্যুত্থান। ছাত্র শক্তি নেতারা, তাদের উপর আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এখন ক্ষমতার জোরে সকল কিছু দখল করে নিবে, সকল কিছু দলীয়করণ করে নিবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল এবং ভেবে তার পরিণতি কি হয়েছিল এটা আপনারাই সাক্ষী। জুলাই গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন,
কেউ যদি পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তাকে জনগণই প্রতিহত করবে। আয়নাঘরে ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতের শীর্ষ নেতারা। তবে এটি আসল বন্দিশালা নয়, প্রতীকী। মঙ্গলবার জাতীয় জাদুঘরে জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেখানেই তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলের নানা নির্যাতন নিপীড়নের স্মৃতি আর অভ্যুত্থানের ঘটনা প্রবাহ। অনুষ্ঠানে অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করবে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো সঠিক পথে আসে। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতে ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করবে। এর আগে রাজধানীর সিরডাপে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ তার। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, তার বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি আপনি বলেন, দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। আমি বললাম যথার্থ, কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন অমুক হলো এই আন্দোলনের মাস্টারমাইন্ড। আমি অবাক। সেই দিন বললেন কি, এখন বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কাল প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। সচিবালয়ে ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এ তথ্য জানান। জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য 50 টাকা আর শিশুদের 25 টাকা। শেখ হাসিনার প্রায় 1.5 দশকের আবাসস্থল ছিল গণভবন। 24-এর 5 আগস্ট তার পতনের পর বাসভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত সেই গণভবনেই গড়ে তোলা হয়েছে জাদুঘর। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের স্মৃতিস্মরণে 5 আগস্টই উদ্বোধন হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানান, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন জুলাই জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিন 5 আগস্ট জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি প্রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান, আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেব। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংস্কৃতি মন্ত্রী। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকুক, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিকিট কাটতে হবে অনলাইনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কাল সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। মঞ্চ ও আলোকসজ্জা সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জুলাই আন্দোলন ও সংগ্রামকে অনুপ্রেরণা দেয়া গান পরিবেশন করা হবে কনসার্টে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। এতে পারফর্ম করবে দেশ সেরা 7টি ব্যান্ড। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। মঙ্গলবার বিকেলে ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাম্বার সভাপতি হামিন আহমেদ, ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু সহ সংশ্লিষ্টরা। সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
যে গানগুলো জুলাই আন্দোলনে মানুষকে জাগিয়েছিল কনসার্টে সেগুলো পরিবেশন করা হবে বলে জানান বাম্বা সভাপতি হামিন আহমেদ। স্বতঃস্ফূর্তভাবে এসে সবাইকে কনসার্ট উপভোগ করার আহ্বান জানান ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু। জুলাইতে যে গানগুলো ধারণ করা হয়েছিল সেগুলো করবে। তো ওভারঅল আমরা চাই যে দর্শক শ্রোতারা সবাই আমাদের সাথে এসে এক হয়ে আমরা ইভেন্টটাকে যেন একটা সুন্দর সাকসেসফুল ইভেন্ট করতে পারি। আগামীকাল যে কনসার্টটা হতে যাচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি পারেন অবশ্যই আসবেন। একটা সুন্দর কনসার্ট হতে যাচ্ছে। জুলাই আন্দোলনে সবাইকে উজ্জীবিত করতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু। সেই স্মৃতি উদযাপনেই এ আয়োজন বলেও জানান তিনি। আমি মনে করি জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটা বিশাল বড় ভূমিকা রেখেছিল কিন্তু বাংলাদেশের সঙ্গীত এবং প্রতিটি সঙ্গীত, সেটা ব্যান্ড সঙ্গীত বলেন, নজরুলগীতি, তারপরে আদার্স অন্যান্য আমাদের এমন ফোক। তো সুতরাং সেই ক্ষেত্রে এই যে গণতন্ত্র এবং সঙ্গীত এবং সাম্য সংস্কৃতি এই সবগুলো কিন্তু এক। বুধবার বিকেল ৩টায় শুরু হবে কনসার্টটি। সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। মানিক মোহাম্মদ উমর, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। এদিকে পূর্ব শত্রুতার জেরে বগুড়ায় সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে ভৈরবে ডাকাতের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিজ বসতঘর থেকে উদ্ধার হলো মা, ছেলে ও নানির অর্ধগলিত মরদেহ। শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। মঙ্গলবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার পশ্চিম চান্দেরখোলা গ্রামে আবদার হাওলাদারের বাড়িতে যান এক প্রতিবেশী নারী। এ সময় দুর্গন্ধ টের পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় আহাত হাওলাদার, তার মা মনিরা বেগম ও নানি রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া 3 জনের গলায় রশি ও গামছা বেচানো অবস্থায় ছিল। কুপানো কোনো দাগ নেই, দেখছি গলায় ফার্স্ট ডে মোটা সুতো দড়ি এরকম গলায় এখনো ফুপুর আছে। আমি জানি না, মনে হলো যে আরো 2 দিন আগে মারা গেছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ থাকতে পারে সকল বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখব। সকল বিষয়গুলো সম্পর্কে তদন্ত হবে। ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রহস্য উদ্ঘাটন করার সর্বোচ্চ চেষ্টা চালাবো। দীর্ঘদিন ধরে বগুড়ার সারিয়াকান্দির পাকুড়িয়া গ্রামে জমি বিক্রি নিয়ে নান্টু সরকারের সঙ্গে সাবেক সেনা সদস্য মুসলিম উদ্দিনের বিরোধ চলছিল। এটি জেরে সোমবার রাতে বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নান্টুর নেতৃত্বে কয়েকজন মুসলিমের উপর হামলা চালায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা মুসলিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 15 দিন আগে কিশোরগঞ্জের ভৈরবে সাজ্জাদের বড় মামার 5 লাখ টাকা মূল্যের একটি স্টিলের নৌকা চুরি হয়। এ ঘটনায় একই এলাকার কুখ্যাত ডাকাত আনার মিয়া ওরফে কালা ডাকাতকে সন্দেহ করেন তারা। এক পর্যায়ে এলাকার লোকজন আনার মিয়াকে জিজ্ঞেস করলে সে নৌকা চুরি করেনি, তবে সে নৌকাটি উদ্ধার করে দেবে বলে জানায়। সোমবার রাত 9:30টার দিকে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় এলাকার কাঠবাগান এলাকায় আনার মিয়ার সঙ্গে দেখা হয় সাজ্জাদের। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় আনার মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোমবার বিকেলে নওগাঁর মান্দার বনকুড়া গ্রামের বাড়ি থেকে বের হয় আতিকুর। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন আত্রাই নদীর ঘুলঘাড়া খেয়াঘাটে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। লাশ উদ্ধার করে পুলিশ। হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা, ধারণা তাদের। গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অন্যদিকে বেলা 11টার দিকে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের চর ভাদ্রাসন উপজেলার চর আমরাপুর গ্রামে নির্যাতনের পর এক কৃষককে জোর করে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয়রা জানায় সোমবার রাতে রুবেল নামের এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় পশ্চিমবঙ্গের হাঁসখালী থানার মাহেন্দ্র ক্যাম্পের টহলরত বিএসএফের একটি দল তাদের উদ্দেশ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে যশোর মেডিকেলে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে
জামিন দিয়েছেন আদালত। রোববার উচ্চ আদালতের বিচারক জাকির আহমেদ ও সাথিকা হোসাইনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের কপি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছালে সন্ধ্যায় জামিনে মুক্ত পান হাফিজুর রহমান। গত 22 এপ্রিল কেরানীগঞ্জ থেকে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করে পিবিআই। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মরদেহ। এ ঘটনায় মামলা করেন তনুর বাবা। মামলার সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনা সদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত। গ্যাস সংকটে ধুঁকছে শিল্প কারখানা। অনেক কারখানায় কমে গেছে উৎপাদন। গ্যাস সংকটের মধ্যে বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এতে লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি কার্যক্রমও। প্রকট হচ্ছে গ্যাসের সংকট, গতি কমছে কারখানার কর্মযজ্ঞে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনার পর জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। 2 সপ্তাহ ধরে চলমান সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন শিল্প এলাকায় পড়েছে এর প্রভাব। বিশেষ করে নারায়ণগঞ্জে ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদনের গতি কমেছে বেশি। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানার উৎপাদন। গ্যাস সংকটের কারণে গাজীপুরে কিছু কারখানার কর্মঘণ্টা রিশিডিউল করা হচ্ছে। কোনো কোনো জায়গায় কারখানা বন্ধের গুজব থাকলেও সরেজমিনে গিয়ে সেগুলো সচল থাকতে দেখা গেছে। বিকল্প উপায়ে কারখানা চালু রাখতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে মালিকদের। এরপরও সময় মতো পণ্য সরবরাহ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য। বিদ্যুৎ আসলে গ্যাস পায় না, গ্যাস আসলে বিদ্যুৎ পায় না। এতে করে এই কোম্পানির বা আমাদের মালিকের অনেক বড় ক্ষতি হইতেছে। এত পরিমাণ গ্যাসের প্রবলেম যা আমাদের মেশিন বন্ধ থাকে, মানে কোনোভাবে উৎপাদন হচ্ছে। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। এখানে আমাদের সবসময় 4 থেকে 5 বা মিনিমাম 10 PSI দরকার পড়ে। সেইখানে আমরা প্রতিদিন 1, 1.5, 2 সর্বোচ্চ পাই। এছাড়া গ্যাসের চাপে কমে যাওয়া ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইনে ভোগান্তি কাটছে না। এতে বিপাকে পরিবহন খাত সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সময় টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর ফরিদপুরে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এ সময় অনিয়মের অভিযোগে 5টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুরে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অব্যবস্থাপনা ও লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা করায় আল জারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলিসিটি প্রাইভেট হাসপাতাল ও মা মনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এসব জায়গায় ভর্তি থাকা রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। পরিদর্শন অব্যাহত থাকবে। যেখানে নিয়ম বহির্ভূতভাবে স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমরা সেগুলো বন্ধ করে দেব। সিরাজগঞ্জের সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের 5 ঘন্টা পর স্বাভাবিক হলো ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল। দুর্ঘটনার কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘটনা অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রাজধানী ঢাকায় যাচ্ছিল। পথে মঙ্গলবার সকালে যমুনা সেতুর পূর্ব পার্শ্বে সিরাজগঞ্জের কড্ডায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ। খবর পেয়ে পাবনার ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। বন্ধ থাকার 5 ঘন্টা পর স্বাভাবিক হয় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ। কেঁপে ওঠার পরে বিকট শব্দ হতে লাগলো এবং বগি শুধু কাঁপতেছে, এদিকে ওদিকে মানে দুলতেছে, মনে হচ্ছে যে কখন কোন দিকে পড়ে যাবে। ট্রেনের ভিতরে মনে হয় আগুন ধরে গেছে, এইরকম ধুলো বালি দিয়ে কিছু চোখে দেখা যাইতেছে না, মানে ট্রেন খালি এরকম পোল্টি মারতেছে খালি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। বগির একটা চাকা বিকল হয়ে লাইনচ্যুত হয়। এ ব্যাপারে কোনো হতাহতের সংবাদ নেই, যাত্রীরা নিরাপদেই ছিলেন। ঘটনার তদন্তে 5 সদস্যের একটা কমিটি করা হয়েছে। কমিটির প্রধান হলো বিভাগীয় পরিবহন কর্মকর্তা। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর যমুনা সেতুর 2 পাশে আটকা পড়ে একাধিক ট্রেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সরকারের খাল পুনর্খনন কাজে সুফল পেতে শুরু করেছে গাইবান্ধাবাসী। জেলার 7টি উপজেলার একসময়ের অস্তিত্বহীন 12টি খাল
পুনর্খননের বেশিরভাগ অংশের কাজ শেষ হওয়ায় সচল হয়েছে পানি প্রবাহ। এতে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি খালের পাড়গুলো রূপান্তরিত হয়েছে যাতায়াতের রাস্তা হিসেবে। একই সঙ্গে তৈরি হয়েছে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। একসময় যা ছিল কেবলই মানচিত্রে, বাস্তবতায় যার কোনো অস্তিত্বই ছিল না। সরকারের বিশেষ উদ্যোগে গাইবান্ধার সেই মৃতপ্রায় খালগুলো এখন প্রাণ ফিরে পেয়েছে। জেলার 7টি উপজেলার এমন হারিয়ে যাওয়া 12টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। নালাটা খোঁড়ার পর এখানে প্রায় 500 থেকে 700 বিঘা জমি আবাদ হবে। খাল খননের পরে বিলের পানি নিষ্কাশন হওয়ার পরে এখন ওখানে আবাদ হয়, তারপরে কৃষকেরা যাতায়াত সুবিধা হয়েছে। জমিটা এখন আবাদ হবে ভালো, প্রজন্ম আস্থা হলো, নালা হলো, পরিবর্তন হলো, উন্নতি হলো। এদিকে সরকারের বিশেষ এই উদ্যোগের এসব খাল দীর্ঘমেয়াদী করতে সুনির্দিষ্ট পরিকল্পনা করে খনন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এই খননের কারণে আমরা আশা করতেছি যে এই পানিগুলি আমরা নামার ব্যবস্থা করে দেব এবং এই জমিগুলো 2 ফসলি হবে এবং জমিগুলোর ভ্যালু অনেক বেড়ে যাবে, যার মাধ্যমে আপনার এলাকার জলাবদ্ধতা পাশাপাশি অনেক জমি আপনার আমাদের সেচের কার্যক্রমে আসবে এবং আপনার মাছ বিদ্যুৎ উৎপাদন পাবে, পাশাপাশি ফসল আমাদের ধান উৎপাদনও বৃদ্ধি পাবে। জেলার 7 উপজেলায় 39.5 কিলোমিটার 12টি খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় 15 কোটি 44 লাখ টাকা। অস্তিত্ববিহীন এসব খালের পুনর্জন্মে গাইবান্ধায় কৃষি, যোগাযোগ ও মৎস্য খাতে আসবে ব্যাপক পরিবর্তন, বদলে যাবে এসব এলাকার অর্থনীতির চিত্র। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকবেন সময়।